সময় যেন চোখের পলকে অতিবাহিত হয়। আপন মানুষদের ভিড়ে থাকলে যেন সময়ের প্রবাহ আরো দ্রুত গতিতে বয়, চোখের পলকের চাইতেও দ্রুত। আজ দুদিন ধরে আয়াত বাবার বাসায় আছে। দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে হেসে খেলে দিন তার খারাপ যাচ্ছে না। মনে মনে সংশয় থাকলেও শান্তি এখানেই সবাই ভালো আছে দেখে। অনেক ঝড় তুফান পেরিয়ে আজ সবার মুখে হাসি। বিনা ত্যাগে সুখ হয় না, শান্তি হয় না, সংসার হয় না। না হয় এই ত্যাগ সে স্বীকার করল, তবু সবাই সুখে তো থাকলো। আমানের বিয়ের আর বাকি 2 দিন। বিয়ে নিয়ে হুলুস থুলুস লেগে রয়েছে বাড়িতে। আয়াত এসেছে শুনে আত্মীয় স্বজনদের মধ্যে কাছে ধারে থাকা অনেকেই চলে এসেছে, বিশেষ করে চাচাতো, মামাতো, খালাতো অর্থাৎ কাজিন ভাই বোনেরা। হুট করেই আয়াতের বিয়েটা হয়েছিল, তাও ঘরোয়া ভাবে, তাই সবাইকে তখন বলা হয়নি। তারপর যেসব ঝড় তুফান গেছে যে এরপর কেউ আর সাহস করেনি অনুষ্ঠানের কথা তোলার। বিয়েটা এখনো টিকে আছে, সেই সবার সাত কপাল। অনুষ্ঠানের আর কোনো প্রয়োজন নেই। মূল কথা হলো পুরনো কাসুন্দি কেউ ঘাটতে নারাজ। আজ একটু পরপর এ আসছে সে আসছে, সবাইকে সময় দিতে গিয়ে প্রলয়ের দিকে বিশেষ নজর দেওয়ার সময় হয়নি আয়াতের। সে নজর না রাখলেও তার ভাইয়ের বউ ঠিক নজর রাখছে, এটা আয়াতের বোঝা হয়ে গেছে। অন্য সব দিক যেমন তেমন নিজের শ্বশুর মহসিন মিয়াজির দিকে ভীষণ যত্নশীল রাখি। সেই শ্বশুরের নিজের পছন্দ করা একমাত্র জামাতা হোক পাগল, তবু তাকে আদর যত্নের কোনো রকম কমতি ঘাটতি রাখছে না সে। এসব দেখে মনে মনে কিছুটা স্বস্তি পায় আয়াত। হোক লোক দেখানো, তবু তো প্রলয়কে আদর যত্ন করা হচ্ছে। জামাই হিসেবে তার যা প্রাপ্য সবাই না দিলেও কেউ তো সেই আদরের কিছুটা হলেও দিচ্ছে তাকে। বুকের ভেতরটা হু হু করে ওঠে আয়াতের। আজ প্রলয়টা সুস্থ হলে সম্পূর্ণ দৃশ্যপটটাই অন্যরকম হতে পারত, অন্যরকম সুন্দর ছিল। এই যেমন এখন সব কাজিনরা তাকে ঘিরে বসে আছে রসে টইটম্বুর খবর শুনবে বলে। প্রলয় সুস্থ থাকলে ঘটনা হতো উল্টো, তাকে কেউ পুছতই না। সবাই তুলাফাই তুলাফাই করে মুখে ফেনা তুলে তার চারিদিকে চোখের মতো গিজগিজ করত। প্রশংসায় প্রশংসায় প্রলয়কে মাথায় তুলে নাচত এক একজন। কিছুক্ষণ এ, কিছুক্ষণ সে, তো কিছুক্ষণ আর একজন। 2 মিনিট বসে শান্তিমতো বুক ভরে নিঃশ্বাস নেওয়ার সময় পেত না মানুষটা। কিন্তু সে অন্য সবার মতো স্বাভাবিক না বলেই কেউ তার ধারে কাছেও ঘেঁষছে না। এসব ভাবনা মস্তিষ্কে আলোড়ন সৃষ্টি করতেই সবার মাঝে বসে থেকেও মনে মনে অস্থির লাগছে আয়াতের। ইচ্ছে করছে সব ছেড়ে ছুড়ে পালিয়ে যেতে। কিছু তো বল। মামাতো বোন তানহার কথায় ধ্যান ভাঙে আয়াতের। কি বলবে বুঝতে পারছে না। মুখের ভাব এমন করে নিয়ে তার দিকে তাকালেই হাত বাড়িয়ে তানহা আয়াতের একটা হাত চেপে ধরে বলে, তুই কেন বিয়েটা মেনে নিলি? দিস ইজ নট ইউ আয়াত। তোর একটা সুন্দর ভবিষ্যৎ হতে পারে, সেটা কেন তুই নিজের হাতে নষ্ট করে দিচ্ছিস? নষ্ট তো করছি না, বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছি আমি। পাশ থেকে খালাতো বোন রামসা বলে, কেমন প্রস্তুতি নিচ্ছিস তা তো বুঝতেই পারছি আয়াত। পাগলটাকে বাচ্চার মতো বগল দলা করে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস। ছুঁড়ে ফেলে দিয়ে চলে আসছিস না কেন তুই? খালুর সিদ্ধান্ত ভুল, সেটা তাকে মানতে হবে। তা না করে তুই এই পাগল নিয়ে সংসার খেলছিস। আমি জাস্ট ভেবে পাই না আয়াত। আয়াতকে চারিদিক থেকে ঘিরে ধরে যত ধরনের নেগেটিভ কথা শোনানো যায় বলতে বাকি রাখছে না কেউ। এত এত নেগেটিভ কথা আয়াতের মস্তিষ্কে হরতালের ডাক দিয়েছে। ঠিক এসব কথার হাত থেকে বাঁচতেই সে আসতে চায়নি ভাইয়ের বিয়েতে। বিয়েতে দিন 5 আগে চলে আসা মানেই এর এই কথা, তার সেই কথা হজম করতে হবে তাকে। প্রলয়ের সাথে বিয়ের পর থেকে এত কিছু ঘটে গেছে যে আর একটা কথা সে নিতে পারবে না। ভালোর জন্য বলা হলেও তা সূর্যের মতো বিধে আয়াতের। এইসব কথার হাত থেকে রেহাই পেতেই না আসার সিদ্ধান্ত নিয়েছিল সে। 2 হাত কানে চেপে চেঁচিয়ে বলে, তোমরা থামো প্লিজ। অন্য কেউ কিছু বলার আগেই বিকট শব্দ হয়, কাঁচ জাতীয় কিছু একটা পড়ে যাওয়ার প্রকাণ্ড শব্দ। সেই শব্দ থামতেই প্রলয়ের চিৎকার কানে আসে আয়াতের। তড়িৎ গতিতে উঠে রুম থেকে বেরিয়ে যায় কি হয়েছে দেখবে বলে। বুকের ভেতর কিছু একটা যেন খামচে ধরেছে তাকে। পেছন থেকে তানহা বাধা দেওয়ার চেষ্টা করে বলে,
যাস না আয়াত, কথা শোন। কিন্তু কে শোনে কার কথা? দ্রুত পদক্ষেপে ড্রয়িং রুমে আসতেই দেখে বিশাল দেওয়াল শোকেসের গ্লাস ভেঙে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তার পাশেই দাঁড়িয়ে প্রলয় চিৎকার করে কাঁদছে, হাত পা ছুড়ে। কাছাকাছি এগিয়ে সে তার একটা হাত ধরে জিজ্ঞেস করে, কি হয়েছে? কান্নায় কথা বলতে পারছে না বেচারা। পাশ থেকে রাখি বলে, ও খেলছিল, ওর হাত থেকে ব্যাট ছুটে গিয়ে শোকেসের গ্লাস ভেঙে গেছে। আয়াত ভাবিকে জিজ্ঞেস করে, ওকে কি কিছু বলেছো? কাঁদছে কেন এভাবে? কিছু বলিনি, হয়তো ভয় পেয়েছে তাই কাঁদছে। ভাবির দিকে এক নজর তাকিয়ে প্রলয়কে সঙ্গে করে টেনে নিয়ে সোফায় বসিয়ে হাত পা ভালো করে দেখে নেয় তার লেগেছে কিনা। কপাল ভালো, বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার থেকে বেঁচে গেছে প্রলয়টা। হাত পা কেটে বাজে অবস্থা হতে পারত তার, কিন্তু তেমন কিছুই হয়নি। রাখি ঠিকই বলেছে, বাচ্চারা সাধারণত ভুল কিছু একটা করে ফেললে বা তাদের দ্বারা কিছু ভেঙে গেলে বা নষ্ট হয়ে গেলে ভয় তারা কেঁদে ফেলে। প্রলয়ও ঠিক একই কারণে কাঁদছে। তা বুঝতে পেরে শাড়ির আঁচল টেনে চোখ গাল মাখামাখি হয়ে থাকা চোখের পানি মুছে দিয়ে শান্ত করার চেষ্টা করে বলে, কিছু হয়নি তো, কেউ কিছু বলবে না তোমাকে। তবু কান্না থামাতে পারে না প্রলয়। এতক্ষণে ভেতর ঘর থেকে বাকিরাও ড্রয়িং রুমে চলে এসেছে। ব্যঙ্গ করে রামসা বলে, দেখলি তো, মাত্রই বললাম তোকে, একে নিয়ে জীবন কাটাবি কিভাবে তুই? এভাবে একটা পাগলের জন্য নিজের জীবন নষ্ট করিস না আয়াত, সময় আছে, পাগলটাকে ছেড়ে দে। রামসার কথা শেষ হতে না হতেই তানহা বলে, ও কি বাচ্চা নাকি যে ঘরের ভেতর খেলবে? এ নাকি বাড়ির জামাই। এবারে আর কারো কথা সহ্য করতে না পেরে চেঁচিয়ে ওঠে আয়াত। চেঁচিয়ে বলে, ব্যাস আপু, অনেকক্ষণ থেকে তোমাদের কথা শুনছি, এতক্ষণ কিছু বলিনি। তবে আর না প্লিজ, জীবনটা আমার, সিদ্ধান্তটাও আমারই। আল্লাহ যদি আমার কপালে অসুস্থ স্বামী নিয়ে ঘর করা লিখে রাখে তাহলে আমি তাই করব। আমার তো সমস্যা হচ্ছে না, তাহলে তোমাদের এত সমস্যা কিসের? আমার চিন্তা বাদ দিয়ে নিজের চিন্তা করো আপু। দুশ্চরিত্র স্বামীর চাইতে পাগল স্বামী অনেক ভালো। আরো কিছু বলতে নিয়েও থেমে যায় আয়াত। খোঁচাটা ঠিক বুঝতে পারে রামসার। দুশ্চরিত্র স্বামী বলতে যে তার হাজবেন্ডকে মিন করা হয়েছে তা বুঝতে বাকি নেই। রামসার হাজবেন্ডের মেয়েলি দোষ আছে কিছু, কাজিন মহলে তা সবার জানা। এই কথা বলতেই দমে যায় রামসা, আর একটা টুশব্দও করে না সে। এমন কথা বলে কাউকে কষ্ট দেওয়ার মতো মেয়ে আয়াত নয়। তবু আজ বাধ্য হয়েই তার মুখ ফসকে কথাটা আপনা আপনি বেরিয়ে গেছে। প্রলয়ের হাত ধরে তাকে টেনে নিয়ে নিজের ঘরে যাওয়ার সময় তানহাকে পাশ কাটাতে নিয়ে খানিক থেমে আরো বলে, তোর তো এখনো বিয়ে হয়নি, তাই স্বামী সংসার বিষয়গুলো তোর বোঝার বাইরে। আর ক্যারিয়ারের চিন্তা আমারটা রেখে তুই নিজেরটা কর। তোর রেজাল্ট আমার থেকে কতটা নিচে তা সবার জানা আছে। আমি ইনশাল্লাহ কিছু একটা করতে পারবো, তুই চিন্তা কর তুই কি করবি। আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না আয়াত। চলে আসার সময় বড় ভাবি রাখিকে উদ্দেশ্য করে বলে আসে ড্রাইভারকে গাড়ি বের করতে বলতে। সে আর থাকবে না এখানে, অনেক হয়েছে তার ভাইয়ের বিয়ে খাওয়া। আয়াত চলে যাবে এই খবর মহসিন, মিয়াজি, অলোক, আমানের কানে পৌঁছতেই হলুস থুলুস কাণ্ড। সরাসরি রামসা তানহাকে কিছু বলে না মহসিন, মিয়াজি, তবে আফরা খাতুনের সাথে বেশ উচ্চবাচ্য হয়, অনেকটা ঝিকে মেরে বউকে বোঝানোর মতো। বিয়ে অ্যাটেন্ড করতে এসেছে ভালো কথা, তার মেয়ের জীবনে হস্তক্ষেপ করাটা একদম পছন্দ করেনি তিনি। কেউ কিছু না বললেও সবারই জানা এসবের মূলে রামসা ও তানহারই রয়েছে। আর কেউ কিছু না বললেও অলোক দুজনকেই বেশ করে বকে দেয়। মুহূর্তে বিয়ের বাড়ির ভোল পাল্টে যায়। ওইদিকে আয়াত কিছুতেই আর থাকবে না। আমান ও রাখি মিলে অনেক চেষ্টা করে বাধা দেওয়ার, কিন্তু কারো কথা মানতে নারাজ সে। থাকবে না মনে কিছুতেই থাকবে না, কেঁদে কেটে একাকার করে ফেলে। এইসব কিছুই পাশে দাঁড়িয়ে চুপচাপ দেখে গেছে প্রলয়। টু শব্দ করেনি সে। সবার অনেক অনুরোধের পরেও না থাকার সিদ্ধান্তে অটল থাকে আয়াত। তখনই প্রলয় উঠে এসে তার একটা হাত ধরে বলে, সরি ও, সব দোষ আমার, আমি আর একটু দুষ্টুমি করবো না, তুমি দেখে নিও। প্লিজ তুমি যেও না, আমরা চলে গেলে সবাই কষ্ট পাবে। বাবা বলেন পরিবারকে কষ্ট দিতে নেই, এতে পাপ হয়। আমি একদম গুড বয় হয়ে থাকবো, প্রমিস। আর কোনো কথা বলতে পারে না আয়াত। আমান, রাখিও বেরিয়ে যায়।
বোন যাচ্ছে না তা বুঝতে আর বাকি নেই তাদের। শুধুমাত্র প্রলয়ের কথাই থেকে গেল আয়াত, নয়তো কারো কথাই সে থাকতো না। বাকিটা দিন তার মনমরা হয়েই কাটল। অথচ এসেছিল সকলের সাথে হেসে খেলে ভাইয়ের বিয়ে উপভোগ করবে বলে। মন খারাপ নিয়েই শুয়ে আছে। রাতে কিছু খাওয়াও হয়নি তার। আয়াত খায়নি বলে প্রলয় বায়না ধরেছিল কিছু খাবে না বলে, কিন্তু বউয়ের চোখে রাগ দেখে দমে গিয়েছে সে। চুপচাপ লক্ষ্মী ছেলের মতো রাখির সঙ্গে গিয়ে অলোক আমানের সাথে বসে রাতের খাবার সেরেছে সে। খেয়ে দিয়ে ফিরে এসে ভদ্র বাচ্চার মতো বউয়ের পাশেই শুয়ে পড়ছে, কিন্তু ঘুম আসছে না তার। কিছুক্ষণ এপাশ ওপাশ করেও চোখে ঘুম নামে না প্রলয়ের। কাছে এগিয়ে গিয়ে পেছন থেকে বউকে জড়িয়ে ধরে সে। শক্ত করে পেছন থেকে জড়িয়ে ধরে রেখে আলতো করে বউয়ের ছেড়ে রাখা চুল নাক ডোবায়। চুল থেকে আসা শ্যাম্পুর ঘ্রাণ নেয়। একবার ইচ্ছে হয় জিজ্ঞেস করবে সে কি শ্যাম্পু দিয়েছে মাথায় যে এত সুন্দর সুবাস, কিন্তু পর মুহূর্তেই দমে যায় বউ আজ চটে আছে ভেবে। কিছুক্ষণ উসখুস করে বলে, এদিকে ফিরবে বউ? এভাবে তোমার মুখ দেখা যায় না। কোনো শব্দ করে না আয়াত। ঘুম তারও আসছে না। কোনো বাক বিতণ্ডা ব্যতীতই প্রলয়ের মুখোমুখি ঘোরে সে। আয়াতকে চমকে দিয়ে চোখের পলকেই আলতো করে তার ঠোঁট স্পর্শ করে প্রলয় নিজের ঠোঁট বাড়িয়ে। এমন একটা কাণ্ডের জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। প্রলয় এগিয়ে এসে নিজেদের মাঝে থাকা অবশিষ্ট দূরত্বটুকুও ঘুচে দিয়ে গা ঘেঁষে জাপটে ধরে তাকে। প্রলয়ের হাত তার পিঠময় বিস্তৃত। মুখ বাড়িয়ে আয়াতের বুকের কাছে মুখ কুঁচে তাকে জড়িয়ে রাখে নিজের সঙ্গে। আয়াতের কেমন নেশা নেশা লাগে, যেন তাকে নেশা জাতীয় কিছু সেবন করানো হয়েছে। বুকের কাছে মুখ ডুবিয়েই ক্ষান্ত হয় না সে। নাক ঘষে দেয় সেখানে। কিছু একটা তোলপাড় হয়ে আসে আয়াতের। ভেতরটা ভেঙে চুরমার হয়ে আসছে যেন। প্রলয়কে কাছে পাওয়ার একটা লোভ মাথায় চড়ে ওঠে তার। হাত বাড়িয়ে শক্ত করে চুল খামচে ধরে সে। এ যেন সুপ্ত সম্মতি, ব্যক্তিগত আহ্বানের প্রতি। একটা চুপ ঝড় ওঠে দুজনের একান্তে, ব্যক্তিগত অঙ্গে। কথায় আছে শরীরে একটা ক্ষুধা আছে, সময় মতো নিজের প্রয়োজনে ঠিকই সে শিকারে বের হবে। মানসিক বয়সের দিক থেকে প্রলয় পিছিয়ে থাকলেও শরীরের দিক দিয়ে সে টকবগে যুবক। তার দেহের ক্ষুধা আজ নিজের অস্তিত্বের জানান দিচ্ছে। তাতে আয়াত সম্মতি জানিয়েছে চুপিসারে। ভাইয়ের বিয়ের পরে আরও একবার বাবার বাসায় গিয়েছিল আয়াত প্রলয়কে নিয়ে। তখন অবশ্য সবাই গিয়েছিল। বিয়ের পরের আচার অনুষ্ঠানের তো আর শেষ নেই, সেজন্যই যাওয়া মূলত। জীবনের নিজস্ব গতি আছে, সে তার আপন গতিতেই বহমান। জীবনকে তার নিজস্ব গতিতে চলতে দিতে হয়। সেই গতির সাথে তাল মিলিয়ে মানুষকেও চলতে হয় বহমান ধারায়। আয়াত চেষ্টা করছে জীবন ছন্দে ছন্দপতন না ঘটিয়ে সেই ছন্দের সাথে তাল মিলিয়ে চলার। আজকাল প্রায়ই আয়াতকে বিভিন্ন জনের বিভিন্ন রকম কথার শিকার হতে হয়। কখনো আত্মীয় স্বজনদের, কখনো বা বন্ধু বান্ধব বা স্বল্প পরিচিত কারো অথবা পাড়া প্রতিবেশীদের। কিছুদিন আগেই নিজের বন্ধু মহলে অনেক কাঠখোট্টা কথার শিকার হতে হয়েছে তাকে। তারা ভাবতেই পারছে না তার মতো শিক্ষিত, লেখাপড়ায় ভালো ভালো রেজাল্ট করা আয়াত কিভাবে এই অন্যায় মেনে নিয়ে দিব্যি সংসার করছে। কেউ কেউ তো বলেছে তারা হলে সব লাথি মেরে ফেলে চলে যেত সেই কবে। অনেকের অনেক রকম কথা হজম করেও চুপ করে থেকেছে আয়াত। শেষমেশ কেবল সবার উদ্দেশ্যে একটাই কথা বলেছে সে, উচ্চ শিক্ষিত হলেও সে বিবেকহীন নয়, মনুষ্যত্বহীন নয়। তাই সবকিছু বিশেষ করে প্রলয়কে পায়ে ঠেলে চলে যেতে পারেনি সে। এভাবেই অনেকের অনেক কড়া কথার জবাব দিয়েছে সে নিজের ভাষায়। একদিকে পড়াশোনা, অন্যদিকে প্রলয়, সব মিলিয়ে সময়টা খারাপ যাচ্ছে না আয়াতের। সংসার জিনিসটা কি তা বুঝতে না পারলেও বউ অত্যন্ত ব্যক্তিগত, কেউ তা বুঝতে বাকি নেই প্রলয়ের। হুটহাট কখনো কাছে আসা হয় দুজনার, ব্যক্তিগত সম্পর্কে কাছে আসা হয়েই যায়। আগের রাতের কথাই ঘুমিয়েছিল আয়াত। আচমকা অনুভব করে তার শরীরে একজোড়া হাতের বিচরণ। বুঝতে বাকি রইনি প্রলয় ব্যতীত কেউ নয়। তারপর আর কি, আবার ডুবে যাওয়া হয় তাদের কোনো এক উন্মাদনায়। সম্পর্কের গভীরতা উপলব্ধি না করতে পারলেও শরীরের গভীরতা ঠিক যেন উপলব্ধি করতে পারে মানুষটা। আজ সকালের নাস্তার পর থেকে একটানা পড়েছে আয়াত। কখনো দুপুর হয়ে গেছে বলতেও পারবে না। কেউ তাকে ডাকতে আসেনি, তাই টের পায়নি সেও।
জেনিয়া প্রলয়কে বুঝিয়ে বলেছে সে পড়ার সময় যেন তাকে বিরক্ত না করে। সেজন্যই আয়াতকে বই খাতা নিয়ে বসতে দেখলে আর এমুখো হয় না সে। পড়ার সাময়িক ইতি টেনে সে নিজেই প্রলয়ের খোঁজ করে। না চাইলেও মানুষটা তার সাথে জড়িয়ে গেছে। গোপনে মায়াটা অনেক গভীর হয়ে গেছে দুজনের। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে সব গুছিয়ে রাখতে ব্যস্ত আয়াত। ঠিক তখনই একজোড়া হাত পেছন থেকে দুই পাশের হাতের ফাঁক গলে পেটের কাছে জড়িয়ে ধরেছে শক্ত করে। মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে আয়াতের। প্রলয়টা প্রায় সময় এমন করে। পেছন থেকে জড়িয়ে ধরে হয় বলবে বউ ভালোবাসি, নয় গাল পেতে দিয়ে বলবে বউ আদর দাও। মানুষটার এসব অবুঝ অবুঝ কাণ্ড দেখে তাকে ভালোবাসা থেকে নিজেকে আটকে রাখতে পারে না সে। আর 10 জনের মতো একটা সুস্থ স্বাভাবিক সংসার না হলেও মনের সংসার তারা ঠিকই করছে। প্রলয় পেছন থেকে জড়িয়ে ধরায় আয়াত নিজের দেহের ভার কিছুটা পেছনের দিকে ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস টেনে ভেতরে নিয়ে উন্মুক্ত করে দেয়। চুলে খোপা করা বিধায় বউয়ের ঘাটটা মুখের কাছে উন্মুক্ত পেয়ে তাতে প্রথমে নাক ঘষে একটা চুমু খায় প্রলয়। তারপর হিংস্র দানবের মতো কামড়ে ধরার চেষ্টা করে। হালকা কামড়ে ব্যথা না পেলেও অবাক হয় আয়াত। চুমু খেলেও কামড় দেয়নি প্রলয়, তাকে এর আগে কখনো। হচ্ছে কি বলেই বাধা দেওয়ার চেষ্টা করলে আগের চাইতে আরো বেশি শক্ত করে ধরে তাকে। পেটের কাছ থেকে প্রলয়ের হাতটা ছাড়িয়ে নিতেই হাতের দিকে তাকিয়েই মনে মনে বিষম খায় আয়াত। এই হাতটা তার পরিচিত নয়। কে বলেই চেঁচিয়ে ওঠার চেষ্টা করলে পেছন থেকে পরিচিত কণ্ঠ ভেসে আসে। কথা বলো না, কেউ চলে আসলে ভুল বুঝবে। বলেই হাতের বাঁধন আলগা করে সে। পেছনে ঘুরে তবদা মেরে যায় আয়াত। কণ্ঠ শুনেই সে বাপ্পাকে চিনতে পেরেছিল। পেছন ঘুরে তাকে দেখে শিওর হয় তার আসলে চিনতে কোনো ভুল হয়নি। এমন একটা ঘটনা কোনোভাবেই আশা করেনি সে, তাও বাপ্পার পক্ষ থেকে। গলা দিয়ে কথা আসছে না আয়াতের। রাগে ঘৃণায় সমস্ত শরীর রেডি করছে। হাত বাড়িয়ে বাপ্পা তাকে ধরার চেষ্টা করতে পিছিয়ে যায় সে। তা দেখে বাপ্পা বলে, আরে যাচ্ছ কোথায়? এসবের মানে কি? আপনি এখানে কি করছেন? ইস, আগে জানি কচি খুকি, কিচ্ছু বোঝে না। বাপ্পার কথায় কোনো অশ্লীল শব্দ না থাকলেও তার কথা যথেষ্ট অশালীন ও কুরুচিপূর্ণ শোনায় আয়াতের কানে। চোখের সামনে ঘটে চলা এই অসুস্থকর ঘটনা বিশ্বাস করতে পারছে না সে। তবু যা বাস্তব তা মেনে নিতে তো হবেই। কণ্ঠস্বর উঁচু রেখেই আয়াত বলে, কি বলতে চান আপনি? আপনার সাহস কি করে হয় আমার গায়ে হাত দেওয়ার, এভাবে ঘনিষ্ঠ হবার? নিজের অবস্থান থেকে আয়াতের কাছাকাছি আর এক কদম এগিয়ে এসে বাপ্পা বলে, তো কি হয়েছে আয়াত? উই আর ফ্রেন্ডস, আর ফ্রেন্ডস উইথ বেনিফিট তো নতুন কিছু নয়, তাই না? তাছাড়া আমরা এক অপরের খেয়াল না রাখলে কে রাখবে বলো? বাপ্পার কথা গরম সীসার মতো লাগে আয়াতের কানে। বিশ্বাসই করতে পারছে না এমন ভদ্র দেখতে ও আচরণের মানুষটার এ কোনো রূপ দেখছে সে। কিছু বলতে পারে না আয়াত, তার আগে দুশ্চরিত্রা আরো বলে, অসুস্থ বর নিয়ে সংসার খেললেই তো হবে না। সংসারের একটা প্রাইভেট পার্টও তো আছে নাকি? তোমার বরের যে অবস্থা, ওর সুস্থ হওয়ার আশায় থাকলে শেষে না তোমার গলা শুকিয়ে মরতে হয়। এইসবের একটা যথাযথ সময় আছে, বুঝলে আয়াত? তুমি দুদিয়াল তার রূপবতী না হলেও যৌবনের তো আর কোনো কমতি নেই তোমার। তাই বলছি, কেউ তো আর দেখছে না, সবার আড়ালে আবডালে আমরা না হয় একে অপরের প্রাইভেট সময়টুকুর পার্টনার হলাম। সংসার খেলাটা না হয় ফ্রলের সাথে খেললে, বাকি প্রাইভেট সার্ভিসটা না হয় আমি পুষিয়ে দিলাম। আগের চাইতে আরো কয়েক গুণ বেশি রাগ হয় আয়াতের। কে বিশ্রী সব কথা ভাবতেই গা ঘিন ঘিন করছে তার। ভালো মানুষের আড়ালে আস্ত একটা মেয়ে খেকো জানোয়ার। ঘৃণা হয় আয়াতের এমন একটা মানুষরূপী অমানুষের সাথে বন্ধুত্ব করেছে ভেবে। এর চাইতে তার অসুস্থ বরটা 1000 গুণ ভালো। কখনো ঝাঁপিয়ে পড়েনি তার উপর, তার দেহের উপর। সে কিছু বলে ওঠার আগেই বাপ্পা এগিয়ে এসে ধরতে চেষ্টা করলে বাধা দেওয়ায় একটা ধস্তাধস্তি শুরু হয়ে যায়। তখনই দরজা ঠেলে ভেতরে ঢোকে জিনিয়া বলে, এসব কি হচ্ছে? জিনিয়ার কণ্ঠ শুনতে পেয়ে থেমে গিয়ে মাথা নিচু করে ফেলে বাপ্পা। এখানে কি হচ্ছিল তা বুঝতে বাকি নেই জিনিয়ার। আয়াত কিছু বলার চেষ্টা করলে তাকে বাধা দিয়ে বাপ্পাকে উদ্দেশ্য করে বলে, তুমি এখান থেকে যাও। বাপ্পা আর রাস শব্দ করে না, মাথা নিচু রেখেই বেরিয়ে যায়।
সে বেরিয়ে যেতেই আয়াত উদ্বুদ্ধ হয় শ্বশুর শাশুড়িকে এই ঘটনার কথা জানাবে বলে। তাকে বাধা দিয়ে জিনিয়া বলে, কাউকে কিছু বলিস না বোন। কেন? অবাক হয় আয়াত। চেয়ার টেনে তাকে বসিয়ে দিয়ে এক গ্লাস পানি ঢেলে বাড়িয়ে দিয়ে বলে, আগে পানিটা খা। আয়াতের পানি খাওয়া হলো জিনিয়া নিজে থেকেই বলে, আজ নতুন নয়, এর আগেও এমন একটা ঘটনা ঘটিয়েছে। মানে? আমাদের বাসায় একটা মেয়ে কাজ করত, নাম বিলকিস। এক রাতে বাপ্পা বিলকিসের ঘরে গিয়ে ওর উপর ঝাঁপিয়ে পড়েছিল। সেই রাতে আমি পানি খাওয়ার জন্য উঠেছিলাম বলেই রক্ষা। পরের দিন সকালেই কাউকে কিছু না বলেই বিলকিসকে আমি বাড়ি পাঠিয়ে দিয়েছি। বিলকিসকে হাতে পায়ে ধরে অনুরোধ করেছি এই বিষয়ে যেন কাউকে কিছু না জানায় সে। বাসায় কেউ এই ঘটনার কথা জানে না, আমি ছাড়া। এটা তুমি ভুল করছো আপা। এই অভ্যাসটাকে তোমার তখন শায়েস্তা করা উচিত ছিল, তাহলে আজ ও এমন সাহস করতে পারতো না। কি করতাম আমি বল? বাড়ির বউয়ের ভাই সে। রাফাটা কেমন এতদিনে কিছুটা হলেও তো বুঝতে পেরেছিস। বিয়ের পর থেকে কম জ্বালায়নি হিমালয়কে আলাদা হওয়ার জন্য। এই কথা বাবা মা কেউ জানে না, আমি ব্যতীত। আমার কাছে তো এই সংসারে কিছুই লুকিয়ে নেই। হিমালয়ও দুঃখ করেছে আমার কাছে এসে। ও শক্ত বলেই রাফা নিজের মন মর্জি করতে পারিনি আজ অব্দি, নাহলে কবে এই সংসারের হাড়ি আলাদা হয়ে যেত। আয়াতের সামনে দুহাত জোর করে জিনিয়া আরো বলে, তোর কাছে অনুরোধ করছি বোন, তুই কাউকে কিছু বলিস না। সংসারে অশান্তির শেষ থাকবে না তাহলে। আপা, তুমি এমন একটা অন্যায় আবদার করতে পারলে? জানি আমি অন্যায় করেছি, কি করব বলো? তোমার মতো মডার্ন মেয়ে আমি নই। আমার কাছে সব কিছুর চাইতে সংসারের শান্তিটা অধিক প্রিয়। এখন তো এই সংসারটা আমার একার নয় রে বোন, তোরও সংসার। তাই অনুরোধ করছি কাউকে কিছু বলিস না, কেউ জানতে পারলে আগুন লেগে যাবে। আর কিছু বলে না আয়াত। রাগে দুঃখে কষ্টে ফুসফুস করতে থাকে আপন মনেই। বেরিয়ে গেলেও দরজার আড়ালে দাঁড়িয়ে থেকে জিনিয়া আর আয়াতের সমস্ত কথা শুনে নেয় বাপ্পা। সব শুনে পৈশাচিক হাসি ফুটে ওঠে তার চোয়াল জুড়ে। হাসতে হাসতে সেখান থেকে প্রস্থান করে সে। মাঝে 2 দিন অতিবাহিত হয়ে যায়। ওই ঘটনা না তো আয়াত ভুলতে পেরেছে, আর না মাথা থেকে ঝেড়ে ফেলতে পেরেছে। এই 2 দিন ঠিকঠাক কিছুই করতে পারেনি সে। এমন একটা জঘন্য ঘটনা চাইলেই ভুলে যাওয়া যায় না, মাথা থেকে ঝেড়েও ফেলা যায় না। জীবনে এমন কোনো দিনের সম্মুখীন হতে হবে ভাবতেই পারেনি সে। কিন্তু তার দুঃখ যে সত্যিই এই অমানুষটাকে ভালো বন্ধু ভেবেছিল, ভাবতেই তার গা ঘিন ঘিন করছে। না জানি কত দিন কতবার এই পিশাচটা তার দিকে খারাপ দৃষ্টি নিয়ে তাকিয়েছে। তাকে হয়তো অজস্রবার চোখে গিলছে। চোখ দিয়ে তার না আর ভাবতে পারছে না আয়াত। এত এত নোংরা ভাবনা ভাবা যায় না, গা গুড়িয়ে বমি পায়। হয়তো সত্যি সত্যি বমি করতে পারলে শান্তি হতো তার। চেষ্টাও করেছে, বাথরুমে গিয়ে গলায় আঙ্গুল দিয়ে বমি করার চেষ্টা করেছে, কিন্তু লাভের লাভ কিচ্ছু হয় না। বমি তো হয়ই না, উল্টে মনে হয় যেন বুকের কাছে সবটা দলা পাকিয়ে আছে। আজ বৃহস্পতিবার বলে বাড়ির পুরুষেরা সবাই বাসায়। মোহাম্মদপুরে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধের দিন, তাই আজ সকলের বাসায় থাকা। বন্ধের দিনের নিয়ম হচ্ছে সকালে চা নাস্তা থেকে শুরু করে রাতে ডিনার পর্যন্ত সবাই একত্রে করে। বিকালের চাটাও সবাই ড্রয়িং রুমে একত্রেই পান করে। ইতিমধ্যেই বাসার সবাই আয়াতের হাতে বানানো চায়ের ভক্ত বনে গেছে। তাই অন্য সব দিন যেমন তেমন, যেদিন সবাই বাসায় থাকবে ওই দিন আয়াতকেই সবার জন্য চা করতে হয়। এই কাজে কখনো বিরক্ত হয় না সে অবশ্য। এমনিতেও জিনিয়া তাকে সংসারের কাজ তেমন কিছুই করতে দেয় না, যতটুকু করে সব নিজে থেকে জোর করেই করা। বিকালের চায়ের সময়টায় কেউ বাদ থাকে না, সবাই একত্র হয় ড্রয়িং রুমে। আসরের নামাজ পড়েই সবাই চা খায়। আয়াত নামাজের আগেই বড় কেতলি করে পানি বসিয়ে দেয় ভালো মতো ফুটতে। যত লিকার হবে চা তত স্বাদ লাগবে। চা আয়াত বানালেও চায়ের সাথে টাকি হবে সেই ব্যবস্থাটা বড় বউ জিনিয়াই করে। আজও এর ব্যতিক্রম হয়নি। তবে ব্যতিক্রম এটাই যে ওই ঘটনার পর জিনিয়ার সাথে তেমন একটা কথা হয়নি আয়াতের। দুজনেই একটা চাপা দূরত্ব মেনটেন করেছে। না এমনি কোনো কথা হয়েছে, না ওই ঘটনাকে কেন্দ্র করে কোনো কথা হয়েছে। দুজনের একজনও আর সেই টপিক তোলেনি।
সবাই চায়ের জন্য ড্রয়িং রুমে জড়ো হয়েছে। সেই সাথে সবাই মিলে খুলে বসেছে আলাপের ঝুড়ি। সেই আলাপের একটা টপিক হচ্ছে গ্রামে যাওয়া। মেঘালয় কথাটা তুলেছে। শহর জীবনের কর্মব্যস্ততায় তারা এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে বহুদিন তাদের দাদা বাড়ি বেড়াতে যাওয়া হয় না। আগে আখতারুজ্জামান খানের বাবা মা বেঁচে থাকতে বছরে অন্তত দুবার যাওয়াই হতো, কিন্তু এখন আর তা হয়ে ওঠে না। ছেলেপুলেরা বড় হয়েছে, তাদের সংসার হয়েছে, বেড়েছে তাদের ব্যস্ততাও। তাই হুট করেই বড় ছেলের দাদা বাড়ি বেড়াতে যাওয়ার প্রস্তাব পছন্দ হয় তার। কিন্তু মেঘালয়ের ছেলে তুলনটা গো ধরে বসছে সে সমুদ্র দেখতে যাবে। টেলিভিশনে সমুদ্র দেখে দেখে অস্থির হয়ে ফেলেছে সমুদ্র সমুদ্র করে। পারে না সে তার দাদা ভাইকে কেঁদে কেটে বলে তাকে একটা সমুদ্র কিনে দেওয়ার জন্য। তার একটা নিজের সমুদ্র চাই। দুই জায়গায় তো আর একই সঙ্গে যাওয়া সম্ভব নয়। আপাতত যে কোনো একটা বেছে নিতে হবে। তুলনের সাথে প্রলয়টাও যোগ হয়ে দুজনে মিলে চিৎকার চেঁচামেচি করে ড্রয়িং রুমটা মাথায় তুলে ফেলছে। একসঙ্গে দুজনে লাফাচ্ছে আর বলছে সমুদ্র চাই, সমুদ্র চাই। যেন সমুদ্র খাওয়ার জিনিস বা খেলনা বাজার থেকে কিনে এনে দিবে। অগত্যা বাধ্য হয়ে আখতারুজ্জামান খান বলেন, আপাতত গ্রামে যাওয়া থাক। আমার দাদুভাই যেহেতু সমুদ্র দেখতে চাই, সবাই গিয়ে সমুদ্র দেখে আসুক। এই কথা শুনে তুলন ও প্রলয় বিজয়ের হাসি হাসে, উচ্ছ্বাসে মাতে। নাতিকে কোলে টেনে নিয়ে আখতারুজ্জামান খান তার গালে একটা চুমু খেয়ে বলেন, কিন্তু দাদুভাই ওখানে গিয়ে কিন্তু বলো না তোমাকে সমুদ্র কিনে দিতে। সমুদ্র কিন্তু কিনে দিতে পারবো না। চিন্তিত ভাব মুখে ফুটিয়ে তুলন বলে, কেন দাদু ভাই, আমি তো মনে মনে ঠিক করেই ফেলেছি। আসার সময় বাবাকে বলবো সমুদ্রটা কিনে নিয়ে আসতে। তোমার তো অনেক টাকা দুলা ভাই, তুমি আমাকে একটা সমুদ্র কিনে দেবে না? তুলনের কথায় সবাই অট্ট হাসিতে হাসিতে ফেটে পড়ে। ড্রয়িং রুমে সবাই উপস্থিত হলেও বাপ্পা অনুপস্থিত। চা নিয়ে এসে সবাইকে চা দিতে ব্যস্ত আয়াত। তুলনকে চা দেওয়া হয় না, তার জন্য হরলিক্স দিয়ে দুধ, কখনো বা মিক্সড শেক। তুলনের দেখা দেখি সে যা খায় তা খায় প্রলয়ও। সবাইকে চা দিতে ব্যস্ত হলেও আয়াতের নির্লিপ্ততা কিছুটা হলেও শ্বশুর শাশুড়ি আঁচ করতে পারেন। আদরের বউয়ের শুকনো মুখ দেখে তার হাত থেকে চা নিয়ে তাকে পাশে বসতে বলেন আখতারুজ্জামান খান। আজ আর সে হু হ্যাঁ কিছুই বলে না, চুপচাপ শ্বশুরের পাশে বসে যায়। বসতেই তিনি জিজ্ঞেস করেন, তোমার কি মন খারাপ, না পড়ালেখার চাপ বেশি হয়ে যাচ্ছে মা? শ্বশুরের মুখে এমন কথা শুনে তার দিকে মুখ তুলে তাকিয়ে হাসার চেষ্টা করে আয়াত। তা দেখে শ্বশুর বলেন, এসব মেকি হাসি দিয়ে লাভ নেই মা, কি হয়েছে বলো আমায়। কিছু হয়নি বাবা, লেখাপড়ার চাপ বেশি যাচ্ছে তাই আর কি। মনে মনে আয়াতের ইচ্ছে হয় শ্বশুরকে ওই জানোয়ারটার কথা বলে দিতে, কিন্তু জিনিয়ার কথা মনে পড়তেই আবার দমে যায় সে। তার মাথায় হাত বুলিয়ে দিয়ে আখতারুজ্জামান খান বলেন, কিছু হলে অবশ্যই আমাকে বলবে। আমি শুধু তোমার শ্বশুরই নয়, তোমার বাবাও। এই যে তুমি এত পরিশ্রম করছো, দেখবে একদিন ঠিক সফল হবে। শ্বশুরের কথা শেষ হতে না হতেই মাথা তুলতেই দেখতে পায় অবিকল মানুষের মতো দেখতে মানুষটা এদিকেই এগিয়ে আসছে। ওই ঘটনার পর থেকে এই পর্যন্ত জানোয়ারটা আয়াতের চোখের সামনে পড়েনি। এখন অসভ্যটাকে দেখে রাগে শরীরের ভেতর রক্ত টকবক করছে। ইচ্ছে হচ্ছে এগিয়ে গিয়ে থুতু ছিটিয়ে দিতে ওর চোখে মুখে, কিন্তু মনে মনে দমে যায় সে। মনে মনে ফোঁস করতে থাকে, রাগি রাগি দৃষ্টি নিয়েই তাকিয়ে থাকে। বাপ্পাও তা লক্ষ্য করে খুব সাবধানে যেন কেউ না দেখে একটা চোখ মারে আয়াতকে। সবার দৃষ্টি এড়ালেও জিনিয়ার দৃষ্টি এড়ায় না। আয়াত বাপ্পার থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে জিনিয়ার দিকে তাকায়। দুজনে চোখাচোখি হতেই জিনিয়া তাকে কিছু একটা ইশারা করে। তার ইশারা পেয়ে ধাতস্থ হয়ে বসার চেষ্টা করে আয়াত। সবার দৃষ্টি এড়িয়ে দুবার শ্বাস নিয়ে ছেড়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে উঠে দাঁড়ায় সে। আর কারো দিকে তাকায় না। এক কাপ চা নিয়ে সোজা এগিয়ে গিয়ে বাপ্পার মুখোমুখি দাঁড়ায়। আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় সে বাপ্পাকে চা দিতেই এগিয়ে এসেছে। তাদের ভালো বন্ধুত্বের কথা বাসার সবাই জানে। লুচ্চামি ও শয়তানিময় হাসি হেসে আয়াতের হাত থেকে চায়ের কাপটা নিতে গেলেই তা ফেলে দেয় সে। চায়ের কাপ পড়ে যাওয়ায় সকলের দৃষ্টি তাদের দিকেই। বাপ্পাও নিচের দিকে চোখ নামিয়ে ভাঙা কাপটার দিকে তাকায়। সবাই মনে করে কাপটা হয়তো হাত ফসকে পড়ে গিয়েছে।
ঠিক তখনই উপস্থিত সকলকে চমকে দিয়ে নিজের গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে কষিয়ে একটা থাপ্পড় লাগায় আয়াত জানোয়ারটাকে। আকস্মিক চড়ে নিজের অবস্থান থেকে কিঞ্চিত নড়ে যায় বাপ্পা। এমনটা সে কোনোভাবেই অ্যাকসেপ্ট করেনি। উপস্থিত সকলের দৃষ্টি ওদের দিকে স্থির। হঠাৎ আয়াত এমনটা কেন করলো কেউ বুঝে উঠতে পারছে না। সবার চোখেই জিজ্ঞাসা, জানতে চাওয়ার কৌতূহল। নিজের ভাইকে এভাবে সকলের সামনে প্রকাশ্যে চড় মারাটা একদম মেনে নিতে পারে না রাফা। তেলে বেগুনে দাউ দাউ করে জ্বলে ওঠে সে। বাজখাই কণ্ঠে বলে, তোমার সাহস তো কম নয়, তুমি আমার ভাইয়ের গায়ে হাত তুলেছ। রাফার কিছু বলা বা করার আগেই জিনিয়া নিজের জায়গা থেকে সরে আসতে আসতে বলে, যা জানিস না তা নিয়ে একদম কথা বলবি না রাফা। আয়াতের পাশে এসে দাঁড়িয়ে তাকে সাইডে চাপিয়ে দিয়ে সে আরো জোরে একটা চর বসায় বাপ্পার গালে। একটা চর দিয়েই ক্ষান্ত হয় না সে, সঙ্গে সঙ্গেই আর একটা চর লাগায়। একই গালে পরপর 3টে চরে হাতের ছাপ বসে যায় অনেকটা। ততক্ষণে সবার চক্ষু চরকগাছ অবস্থা। হচ্ছেটা কি এখানে? রাফা আরো বেশি ক্ষেপে ওঠে, চেঁচিয়ে বলে, তোমরা শুরুটা করলে কি ভাবি? বেচারা বাপ্পা একের পর এক চর খেয়ে তবদা মেরে গেছে। চর খেয়ে দপ করে নিভে গেছে সে। জিনিয়া আয়াতের দিকে তাকাতেই দেখে তার মুখে হাসি লেপ্টে আছে। চর খেয়ে দপ করে নিভে গেছে সে। জিনিয়া আয়াতের দিকে তাকাতেই দেখে তার মুখে হাসি লেপ্টে আছে। এই হাসির কারণটা 2 দিন আগের সেই ঘটনার দিনে। আয়াতকে বাধা দেওয়ার সঙ্গে তাকে চোখের ইশারায় জিনিয়া দেখিয়ে দেয় দরজার আড়ালে দাঁড়িয়ে বাপ্পা সব শুনছে। ঘরের ভেতরের আয়নায় তাকে দরজার আড়ালে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে স্পষ্ট, এবং সময় মতোই জিনিয়ার চোখে তা ধরে পড়া যায় বলেই রক্ষা। আসল কথার কিছুই সে শুনতে পায়নি। মূলত বাপ্পাকে শোনাতেই ওইসব কথা বানিয়ে বলেছে সে। অমানুষটাকে পৈশাচিক হাসি হাসতে হাসতে চলে যেতে দেখেই জিনিয়া বলে, আমি জানি আগেরবার যা করেছি তা আমার ভুল হয়েছে। বাবা আমায় কথা দিয়েছিল যে সে শুধরে যাবে, কিন্তু ভুলটা আমারই। আমি একটা অমানুষকে বিশ্বাস করেছি। যে পুরুষ কোনো মেয়ের ইজ্জতে হাত দিতে পারে, হামলে পড়তে পারে, সে কখনো শুধরাবার নয়। তাই ভুলটা আমারই হয়েছে। আমি ওকে সুযোগ দিয়েছি। আমার আগেই উচিত ছিল সবাইকে সব বলে দেওয়া। বিলকিসের বেলায় আমি সবটা চেপে গিয়েছি বলে ওর সাহস হয়েছে তোর দিকে হাত বাড়ানোর। এখন বাসায় পুরুষরা কেউ নেই, তাই আপাতত চেপে যা। ওর গোমরটা এইভাবে আড়ালো না, সবার সামনে ভাঙবো 2 বোন মিলে। ও ভেবেছে এবারও আমি ওর কালো রূপটাকে ঢেকে রাখবো, কিন্তু ও বুঝতে পারিনি এবারও আমার বোনের ক্ষতি করার চেষ্টা করেছে। একজন মেয়ে হিসাবে নিজের চোখে আমি আগেই ছোট হয়ে গিয়েছি বিলকিসের কাছে। ওর সাথে ওই অমানুষটা যতটা অন্যায় করার চেষ্টা করেছে, সে অন্যায় চাপা দিয়ে আরও বড় অন্যায় করেছি আমি। তখন ওকে বাধা দিলে এখন হয়তো ওর সাহস হতো না এমনটা করার। বিলকিসের সাথে অন্যায় ও নয়, আমি করেছি। তবে আর নয়, এখনই কষে একটা চর লাগাতাম জানোয়ারটাকে, কিন্তু দেখা গেল বানিয়ে তোর নামে মিথ্যা রটিয়ে দিল। এর চাইতে সকলের সামনেই ওকে সাহায্য করবো 2 বোন মিলে। আয়াত আর কথা বলে না, চোখ বেয়ে অশ্রু নামে তার। জিনিয়া হাত বাড়িয়ে বোনকে বুকে জড়িয়ে নেয়। বাপ্পা ভেবেছে এবারেও সে পার পেয়ে গেছে, কিন্তু সে ভাবতেও পারছে না তার জন্য চরম অপমান অপেক্ষা করছে সামনে বর্তমান। এবারে পেছনে ঘুরে জিনিয়া বলে, বাবা আমার একটা অন্যায় হয়েছে। ঘটনার আকস্মিকতায় সকলেই বসা রেখে দাঁড়িয়ে আছে। নিজেকে সামলে নেন আখতারুজ্জামান খান। সে তার বড় ছেলের বউকে ভালো করেই চেনেন। নিশ্চয়ই তার এহেন আচরণের পেছনে কোনো না কোনো শক্ত কারণ আছে। শান্ত ভঙ্গিতে তিনি জিজ্ঞেস করেন, কি হয়েছে বৌমা? 2 দিন আগের ঘটনা ও মাস 8 বা 10 আগে বিলকিসের সাথে ঘটা ঘটনা সবটা শ্বশুর সহ উপস্থিত সকলের কাছে বিস্তারিত জানায় জিনিয়া। আয়াত শক্ত হয়ে বোনের পাশে তার হাত ধরে দাঁড়িয়ে থাকে। তাকে কিছুই বলতে হয় না। নিজের ভাইকে ডিফেন্ড করার চেষ্টা করে রাফা বলে, কি যা তা বলছো ভাবি? আমার ভাই মোটেও এমন নয়। তুই হয়তো জানিস না, তবে এটাই তোর ভাইয়ের আসল রূপ রাফা। তোমার কোথাও ভুল হচ্ছে ভাবি। দেখো গিয়ে দোষ আয়াতেরই। ওই হয়তো আমার ভাইকে কোনো ইশারা ইঙ্গিত করেছে। আমার ভাইটা গোবেচারা ধরনের মানুষ, হয়তো বুঝতে পারেনি ওর ফাঁদে পা দিয়ে ফেলেছে। রাফাকে থামিয়ে দিয়ে জিনিয়া বলে, তাহলে তুই জানিস না তোর ভাই মোটেও গোবেচারা না।
বরং আস্ত একটা হায়না, মেয়ে ভক্ষণকারী অমানুষ, যাদের জন্য মেয়ে মানে ভোগের পণ্য। সব কথা শুনেও ভীষণ রকম শান্ত হয়ে থাকেন আক্তার রাজ্জুমান খান। ভেতরে তার আগ্নেয়গিরির লাভা দাউ দাউ করে জ্বলছে, কিন্তু তা সে প্রকাশ করছেন না। হিমালয়ের হাত নিষ্পিস করছে অমানুষটাকে ভালো রকমের উত্তম মধ্যম দিতে। তাকে আটকে রেখেছে মেঘালয়। বাবার উপস্থিতিতে তাদের কিছু বলা বা করা উচিত হবে না, না হলে এতক্ষণে মেরে তক্তা বানিয়ে ফেলতো হারাম জাদাটাকে। তাদের বাড়ির বউ মেয়ের গায়ে হাত দেওয়া, সেই হাত ভেঙে গড়িয়ে ফেলতো। তাদের ভাইটা অসুস্থ, কিন্তু তারা তো অসুস্থ নয়, গায়ের জোরও কম নয় তাদের। বাপ্পার কাছাকাছি এগিয়ে গিয়ে আক্তার রাজ্জুমান খান বলেন, আপনি আমার পরম আত্মীয়, বইয়ের ভাই, তাই আপনার মতো এতটা নিচে নামতে পারছি না আমি। তবে আমার দ্বারা আর অতীতে আপ্যায়ন হবে না। খুবই শান্ত প্রকৃতি ও স্বভাবের মানুষ আক্তার রাজ্জুমান খান। হুটহাট যে কোনো বিষয়ে রেগে গিয়ে চিৎকার চেঁচামেচি বা কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো মানুষ সে নয়। তাছাড়া বাপ্পা তার ছেলেকে শ্যালক। রাফার বাবা লিয়াকত মণ্ডল সাহেব অত্যন্ত ভদ্রলোক। অনেক কিছুই ভাবতে হচ্ছে তাকে। বড় ছেলে মেঘালয়ের উদ্দেশ্যে বলেন, ওনার জন্য আজ রাতের টিকিট কাটা হোক, সে তার বাড়ি ফিরে যাবে। তাকে যেন আমার বাড়ির ত্রিসীমানায় আর দেখা না যায়, তাহলে হিতে বিপরীত ঘটতে পারে। আক্তার রাজ্জুমান খান ইচ্ছে করেই দায়িত্বটা হিমালয়কে দেয় না। মেঘালয়ের চাইতে হিমালয়ের মাথা গরম। সে রাগের বশে কি করে বসে কোনো ঠিক ঠিকানা নেই। শ্বশুরের কথা শুনে রাফা বলে, বাবা আপনি ভুল করছেন, আমার ভাই মোটেও এমন নয়। আয়াতি হয়তো। খুব শান্ত দৃষ্টি নিয়ে ছেলের বউয়ের দিকে তাকায় আক্তার রাজ্জুমান খান। এতেই থেমে যায় রাফা। শ্বশুরের শান্ত দৃষ্টি দেখে ভড়কে যায় সে, আর কিছু বলতে পারে না। অনেক ক্ষেত্রে মুখের উত্তপ্ত কথার চাইতে চোখের শান্ত দৃষ্টি অনেক ভয়ঙ্কর হয়। সেখান থেকে প্রস্থান করতে করতে তিনি আরো বলে যান, সময় কম, জলদি করো মেঘালয়। কাপড় চোপড় গোছানো না হলে কাপড় চোপড় ছাড়াই চলে যাক। প্রয়োজনে নতুন কাপড় কেনার জন্য টাকা পয়সা যা লাগে দিয়ে দাও। তবে এই আপদ এখানেই বিদায় করো আমার বাড়ি থেকে। নিজের ঘরে বসে আছে বাপ্পা। তাকে ব্যাগ গুছিয়ে নেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে। সে এখনো ধাতস্থ হতে পারছে না। চোখের পলকে তার সাথে কি থেকে কি হয়ে গেল। সে তো ভেবেছিল পার পেয়ে গেছে, কিন্তু এসব ভাবনায় বিভোর বাপ্পা তখনই ঘরে ঢুকে দরজা আটকে দেয় রাফা। ভাইয়ের কাছাকাছি এগিয়ে এসে কষিয়ে তাকে একটা চড় লাগায়। বোনের হাতে চড় খেয়ে সৎবিদ ফেরে তার। বিরক্ত চোখে মুখে ফুটিয়ে তুলে বলে ওঠে, আপা তুইও? চুপ, একদম কথা বলবি না। গলা দিয়ে আওয়াজ বের করলে গলা টিপে মেরে ফেলবো একদম। বারবার বলেছিলাম একদম এদিক সেদিক মুখ মারার চেষ্টা করবি না। পই পই করে বুঝিয়েছি তোকে আমি। বাড়িতে কাণ্ড ঘটিয়ে এসে এখানে পড়ে আছিস। বাবার জন্য বেঁচে গেছিস, নয়তো এতদিন জেলে পচে মরতে হতো তোকে। এ বাড়ির কেউ সে ঘটনা জানে না। জানতে পারলে আমাকে সহ তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত সেই কবেই। আয়াতের সাথে তোর এত সখ্যতা দেখেই আমার সন্দেহ হয়েছিল। বুঝিয়ে বলার পরেও তুই আমার কথা শুনিসনি। উফ আপা, থামবি প্লিজ। এখন থামতে বলছিস কেন? আমি যখন বলছিলাম তখন থামিসনি কেন তুই? এই মেয়ে তো আহামরি সুন্দরীও নয়, তাহলে একে দেখে মাথা নষ্ট হলো কেন তোর? আর কথা বলে না বাপ্পা। কথা বললেই বোনের আরো শখানেক কথার তোপে পড়তে হবে তাকে। তাই চুপ করে থাকাই উত্তম মনে করে। রাফা নিচেই বলে, তবে এই মেয়েকে আমি ছাড়বো না। তুই দেখে নিস আমার ভাইকে সবার সামনে অপমান অপদস্থ করা। আমি দেখে নিব ওকে। মেঘালয় নিজে গিয়েছে বাপ্পাকে গাড়িতে তুলে নিতে। এদিকে লিয়াকত মণ্ডলকে ফোন করে ছেলের কুকীর্তির কথা জানায় আক্তার রাজ্জুমান খান। সব শুনে বেয়ায়ের কাছে ক্ষমা চাওয়ার সাথে লিয়াকত মণ্ডল এও জানিয়ে দেয় তারা চাইলে যে কোনো পদক্ষেপ নিতে পারেন, তার আপত্তি নেই। তার ছেলেরা কেন উচিত শিক্ষা দেয়নি সেটা নিয়েও আক্ষেপ প্রকাশ করেছেন। এমন কাণ্ড ঘটানোর পরেও তাকে ছেড়ে দিয়ে একদম ঠিক কাজ করেননি। প্রথমে বেয়ায়ের কথা চিন্তা করেই থানা পুলিশ করবে না বলেই মনস্থির করেছিলেন আক্তার রাজ্জুমান খান, কিন্তু নিজের নেওয়া এই সিদ্ধান্তে একটু সন্তুষ্ট হতে পারেননি মনে মনে। তাই ফোন করে কথা বলে নেওয়া এবং তখনই ঠিক করে এভাবে বাপ্পাকে ছেড়ে দেওয়াটা একদম উচিত হবে না। তাকে তার কৃতকর্মের জন্য একটা শাস্তি দিতেই হবে, না হলে এরপর আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে। এসব ভেবে ভেবেই মনে মনে অস্থির হন তিনি।
বাপ্পাকে বিদায় করে মেঘালয় বাসায় ফিরলে সেই রাতেই তাকে নিয়ে থানায় যান আখতারুজ্জামান খান। বাপ্পার নামে একটা সাধারণ ডায়েরি করে আসেন। পরবর্তীতে এই অমানুষটা যে আয়াত বা অন্য কারো ক্ষতি করার চেষ্টা করবে না তার কোনো ভরসা নেই, সেজন্যই এই ডায়েরি করা। এরপর যদি তার ঘরের মেয়ে বউয়ের কোনো ক্ষতি হয় বা করার চেষ্টাও করে তাহলে বাপ্পাকে 14 শিকের ভিতরে চালান করে দেওয়া হবে। তবে এই ডায়েরির জন্যও কম ঝামেলায় পোহাতে হবে বলে মনে হয় না। বাপ্পাকে যশোর পাঠিয়ে দেওয়া হয়েছে এই কথা শুনে পুলিশ রাগও দেখিয়েছে। কেন তৎক্ষণাৎ তাদের খবর দেওয়া হয়নি? ডায়েরি করায় পুলিশ জানিয়েছে তারা যশোর যোগাযোগ করে বাপ্পাকে গ্রেফতার করার ব্যবস্থা করবেন। থানা পুলিশের কথা বাসায় কেউ জানতেন না। বাপ্পাকে ঠিকই একদিন পর যশোরে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। যদিও তার হাজতবাস হয়নি, তবু কিছুটা ঝামেলা পোহাতে হয়েছে। যৌন হয়রানির মামলা 4টিখানি কথা নয়। বাসায় এই কথা শুনে সবাই অনেক খুশি হয়েছে। অমানুষটার হাজতবাস হলে সবাই বেশি খুশি হতো। আয়াতের প্রতি শ্বশুরের এত ভালোবাসা কেয়ার দেখে আবেগে তার চোখে পানি চলে এসেছে। এতটাও সে আশা করেনি, এবং কি তার ঘরে আয়াতকে এমন কিছু সম্মুখীন হতে হয়েছে বলে সকলের সামনে আখতারুজ্জামান খান পুত্রবধূর কাছে জোর হাতে ক্ষমাও চেয়েছেন। শ্বশুর হিসেবে তার দায়িত্ব তাকে সুরক্ষিত রাখা, যা সে করতে পারেননি বলে লজ্জিত। এসব ঘটনা সব চুপচাপ চোয়াল শক্ত করে দেখে গেছে রাফা। একটা রাস শব্দও করেনি। মনে মনে সকলের উপরেই ক্ষুব্ধ সে, বিশেষ করে আয়াতের উপর। একদম ছেড়ে দিবে না সে আয়াতকে। এই ঘটনার জন্য আয়াতকে সে দেখে নিবে বলে মনে মনে ঠিক করে রাখে, কিন্তু আপাতত কিছু করবেও না, বলবেও না। এতে তার সাথেই হিতে বিপরীত হওয়ার প্রবল সম্ভাবনা আছে। এমনি এসব জানাজানি হওয়ার পর থেকে হিমালয় তার সাথে কথা বলছে না একদমই। তার ভাগ্য ভালো যে হিমালয় তাকেও ঘাড় ধরে ভাইয়ের সাথে বের করে দেয়নি, তাই চুপ মেরে আছে সে। সময় ও সুযোগ বুঝে প্রতিশোধ সে নিবেই নিবে। প্রলয়ের সাথে স্বাভাবিক হওয়ার পর থেকে কাউন্সিলিং এর জন্য আয়াতের সঙ্গে যায়। আগে শাহানারা বা জিনিয়া যেতেন, কিন্তু আয়াত দায়িত্ব নেওয়ার পর থেকে তারা ছুটিতে আছেন। আজকাল প্রলয়ের কোনো কিছুর জন্যই আর শাহানারা বা জিনিয়াকে চিন্তা করতে হয় না। নিজের শত ব্যস্ততার মাঝেও আয়াত ঠিক প্রলয়ের খেয়াল রাখে। প্রলয়ের খাওয়া, গোসল, ঘুম, কাউন্সিলিং সবকিছু সময় মতোই হয়ে যায়। 2 সপ্তাহ পর পরই কাউন্সিলিং এর জন্য নিয়ে যেতে হয় প্রলয়কে। ইদানিং প্রলয়টা রাত বিরাতে চিৎকার করে ঘুম ভেঙে উঠে বসে। জেসি জেসি করে কতক্ষণ প্রলাপ বকে, তারপর আয়াতকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। আজও কাউন্সিলিং এর জন্য যেতে হবে, তাই প্রলয়কে রেডি করে নিজেও তৈরি হয়ে শাশুড়ির কাছে আসে বের হচ্ছে জানাবে বলে। কিন্তু শাশুড়ির ঘরে দরজায় এসে থমকে দাঁড়ায় তার কণ্ঠস্বর পেয়ে। শাহানারা কারোর সাথে কথা বলছেন। দরজার বাহির থেকে কথা শুনে বোঝা যাচ্ছে সে ফোনে কথা বলছেন। বাহিরে দাঁড়িয়েই শাশুড়ির কথা শুনতে পায় আয়াত। শাহানারা বলছেন, থাম বাবা, এভাবে চিৎকার চেঁচামেচি করে আর কি লাভ বল? যা হবার তা তো হয়েই গেছে। আর সবচাইতে বড় কথা, আয়াতের কোনো ক্ষতি হয়নি। লাইনে অন্য পাশে, তোর বাবা থানায় গিয়ে ডায়েরিও করেছেন। শান্ত হ তুই বাবা। মেঘালয়, হিমালয় তো আছে নাকি? তুই চিন্তা করিস না। লাইনে অন্য পাশে, একদম চিন্তা করিস না, আমি সবসময় তোকে জানাবো, কিছু লুকাবো না। নিজের খেয়াল রাখ বাবা, আমরা আয়াতের খেয়াল রাখবো। শাহানারা ফোন রাখতেই আখতারুজ্জামান খান জিজ্ঞেস করেন, কি বললো তোমার ছোট ছেলে? এক মেঘালয় ছাড়া একটা ছেলেও তোমার মতো হয়নি। অলয় তো দুনিয়া ছাড়া চিৎকার চেঁচামেচি করছে। বলেছে বাপ্পার সম্পর্কে কে কি এসব সে দেখবে না, ওকে মেরেই ফেলবে। ওর সাহস কি করে হলো আয়াতের দিকে হাত দেওয়ার? এখানে থাকলে ওকে সেদিনই জ্যান্ত মাটিতে পুঁতে ফেলতো। এত রাগ জেদ ছেলেগুলোর। একটা দীর্ঘশ্বাস ছেড়ে শাহানারা আরো বলেন, আজ আমার পোলারটা সুস্থ থাকলে অসভ্য ইতরটার সাহস হতো না আমার বউটার দিকে বদনজর তাকানো। আল্লাহ যে কবে আমার ছেলেটাকে সুস্থ করে তুলবে তিনিই জানেন। আদৌ ছেলে আমার সুস্থ হবে কিনা। কথাটা আজ শেষ করতে পারেন না তিনি। আখতারুজ্জামান খানের মনেও বিষণ্ণতা ছেয়ে যায়। পরিবেশ স্বাভাবিক করতে শাহানারা বলেন, চলো তোমাকে নাস্তা দেই, দোকানে যাওয়ার সময় হয়ে যাচ্ছে তোমায়, প্রায় 9টা বাজে তো। দুজনেই রুম থেকে বের হতে নিলে দরজার সামনে মুখোমুখি হয় তারা।
হুট করে শ্বশুর শাশুড়িকে দেখে অপ্রস্তুত হয়ে পড়ে আয়াত। শাহানারা জিজ্ঞেস করেন, তুমি এখানে? মনে মনে নিজেকে সামলে নিয়ে স্বাভাবিকভাবেই আয়াত বলে, আমরা বের হচ্ছি, তা বলতে এলাম। এখনই বের হবে? নাস্তাটা করে যাও। কতক্ষণ লাগে ঠিক নেই। না মা, এখন কিছু খাবো না, এসেই খাবো। বলে আর অপেক্ষা করে না আয়াত। শ্বশুর শাশুড়ির সামনে থেকে সরে যায়। আয়াতের চলে যাওয়া দেখে দুজনে বুঝে যায় আয়াত তাদের কথা শুনে ফেলেছে। তারা আন্দাজ করতে পারে হয়তো অলয়ের কথা শুনে আয়াতের খারাপ লেগেছে। লাগাটাই স্বাভাবিক। ঘরে ফিরে এসে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করে আয়াত। যতবার অলয়ের প্রসঙ্গ উঠেছে ততবার এভাবে অপ্রস্তুত ও অস্থির হয়েছে সে। তার দিক থেকে এটা অবশ্য অস্বাভাবিক নয়। অলয় এই বাড়ির ছেলে, একদিন না একদিন সে ফিরে আসবেই। তখন কিভাবে তাকে দেখে নিজেকে সামলে রাখবে আয়াত? এসব ভাবনা মাথায় আসলেই অস্থির হয়ে পড়ে সে। এসব 7-5 ভেবে মনে মনে নিজেই নিজেকে ঝাড়ি দেয়। এই বলে, সে যখন এটা তখন দেখা যাবে। আপাতত মাথা থেকে অলয় প্রসঙ্গ ছেড়ে ফেলে প্রলয়কে নিয়ে বেরিয়ে পড়ে সে। প্রলয়ের কাউন্সিলিং শেষ করে বাসায় ফিরতে ফিরতে প্রায় দুপুর 2টা বেজে গেছে। আয়াতের পেটের ভেতর ক্ষুধার যুদ্ধ চলছে। সকালে না খেয়ে গিয়েছিল, বাহিরেও কিছু খাওয়া হয়নি তার। যদিও প্রলয়কে খাইয়েছে, কিন্তু মনের বিষণ্ণতার জন্য নিজের আর খাওয়া হয়নি। এখন মনে হচ্ছে না খেয়ে বিশাল বড় ভুল করে ফেলেছে। দুপুরের সময়টায় রাস্তাঘাটে এত জ্যাম থাকে যা বলার মতো নয়। এই জ্যাম ঠেলে আসতে আসতেই এত দেরি হয়ে গেল। বাসায় ঢুকতেই আয়াত লক্ষ্য করে ড্রয়িং ভর্তি মানুষ। মনে করার চেষ্টা করে আজ কি বাসায় মেহমান আসার কথা ছিল কিনা, কিন্তু এমন কিছুই মনে পড়ছে না তার। জিনিয়া বা মা দুজনের একজনও তেমন কিছু বলেনি। হঠাৎ কারা এলো, কাছাকাছি এগিয়ে আসতেই চমকে ওঠে আয়াত। ড্রয়িং রুমে সবার সাথে বাপ্পা বসে আছে। বাসায় ফিরে এমন একটা চমক পাবে তা আশা করেনি মোটেও। মনে মনে ভাবে এই জানোয়ারটা এখানে কি করছে। আয়াত প্রলয়কে আসতে দেখে জিনিয়া কাছাকাছি এগিয়ে এসে বলে রাফার বাবা মা এসেছে তার কাছে, সবার কাছে ক্ষমা চাইতে। এতক্ষণে সবটা পানির মতো স্বচ্ছ হয়ে ওঠে। হঠাৎ মেহমান আগমনের কারণ বুঝতে পারে সে। খুব ঠান্ডা গলায় বলে, আমি ফ্রেশ হয়ে আসছি আপা। আর এক মুহূর্ত অপেক্ষা করে না আয়াত, প্রলয়কে নিয়ে রুমে চলে আসে। ফ্রেশ হয়ে কিছুক্ষণ সময় নিয়ে বসে নিজেকে প্রস্তুত করার চেষ্টা করে। বসা থেকে উঠতে নিলেই মাথা চক্কর দিয়ে ওঠে আয়াতের। পড়ে যেতে নিয়ে নিজেকে সামলে নেয় সে। সকাল থেকে খাওয়া হয়নি, মাথা তো চক্কর দিবেই। তার উপর বাসায় ফিরে বাপ্পাকে দেখে রাগে সম্পূর্ণ শরীর কাঁপছে তার। খানিক বসে নিজেকে সামলে নিয়ে বেরিয়ে আসে ড্রয়িং রুমে। রাফার বাবা লিয়াকত মণ্ডল ছেলের আচরণের জন্য আয়াতের কাছে জোর হাতে ক্ষমা চান। এর আগে সেদিন কোনো কথা বলেনি আয়াত, কিন্তু সে চুপ করে থাকতে চায় না। কিছু কথা তার মস্তিষ্কে বারবার আলোড়ন সৃষ্টি করছে যা সে আগে বলতে পারেনি। আজ সুযোগ নিচে হেঁটে এসেছে, এই সুযোগ সে হাতছাড়া করতে চায় না। বসা থেকে উঠিয়ে দাঁড়িয়ে শ্বশুরের উদ্দেশ্যে আয়াত বলে, বাবা আপনি সম্মতি দিলে আমি কিছু কথা বলতে চাই। আপনারা সবাই আমার মুরব্বি, জানি না আপনাদের সামনে কথাগুলো বলা কতটুকু সমীচীন হবে, তবুও আমি বলতে চাই। চোখের ইশারায় সম্মতি জানায় আক্তারাজ্জুমান খান। শ্বশুরের সম্মতি পেয়ে নিজের জায়গা থেকে উঠে গিয়ে বাপ্পার মুখোমুখি দাঁড়িয়ে আয়াত বলে, তুই শুধু বন্ধু না, পুরুষ হওয়ারও যোগ্য না। তোর মতো মানুষ এখনো পৃথিবীর বুকে বেঁচে আছে বলেই মেয়েরা ঘরের বাইরে কোথাও সুরক্ষিত নয়। তোদের মতো পুরুষদের সত্যি বেঁচে থাকার অধিকার নেই। খানিক বিরতি নিয়ে আয়াত আরও বলেন, আমার ব্যক্তিগত স্যাটিসফ্যাকশনের কথা তোকে চিন্তা করতে হবে না। আমার স্বামী মেন্টালি ইমব্যালেন্সড হলেও সে জানে কিভাবে বউকে আদর যত্ন করতে হয়। তাই আমার ব্যক্তিগত স্যাটিসফ্যাকশনের জন্য তোর মতো কুলাঙ্গারকে আমার প্রয়োজন হবে না। প্রকৃতপক্ষে আসল অসুস্থ আমার স্বামী নয়, তোর মতো মানুষরা, যাদের মেয়ে দেখলেই মুখে পানি চলে আসে। এতটুকু বলেই আবার বাপ্পার গালে আর একটা চড় বসিয়ে দেয়। থরথর করে কাঁপছে আয়াত। বড়দের দিকে হাত জোর করে মাথা নিচু করে বলে, আমার বেয়াদবি মাফ করবেন। এতটুকু না বললে, এই চড়টা না মারলে
আমার সারা জীবন আফসোস থেকে যেত। চোখের পানি আর ধরে রাখতে পারে না আয়াত। যে অপমানের শিকার সে হয়েছে তা সহ্য করা বা মেনে নেওয়া ভীষণ কঠিন ও কষ্টদায়ক। জিনিয়া এগিয়ে এসে আয়াতকে আলতো করে জড়িয়ে ধরে মাথায় হাত বলিয়ে দেয়। বাপ্পা ভুল করেছে, তাই বলে রাফার বাবা মায়ের সাথে তো সম্পর্ক নষ্ট হয়ে যায়নি, বরং ছেলের কৃতকর্মের জন্য মাপ চাইতে এসে তারা নিজেদের বড় মনের জানান দিয়েছেন। শাহানারা আক্তার, আজ্জুমান খান, মেঘালয়, জিনিয়া, হিমালয়, রাফা সবাই অনেক অনুরোধ করেছিলেন আজকের দিনটা অন্তত থেকে যেতে, কিন্তু তারা থাকেননি। ছেলের বর্বর আচরণের জন্য তারা ভীষণ লজ্জিত। রাতের খাওয়া শেষ হওয়ার পর যে যার ঘরে চলে গেলে জিনিয়া ঘরে আসায় তাকে দেখে কিঞ্চিত চমকায় আয়াত। আরাম করে বিছানায় বসে জিনিয়া। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 11টা বেজে 10 মিনিট। টেবিল গোছাতে গোছাতে জিজ্ঞেস করে, ঘটনা কি বলো তো? এই সময়ে এখানে কেন? কেন, তোর ঘরে কি আমি আসতে পারি না? তা কি বলছি নাকি? তোমাকে দেখে মনে হচ্ছে কোনো কারণে এসেইছো, তাই জিজ্ঞেস করলাম। কারণ তো একটা আছে। আয়াত ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে, কি? কাছে আয় বলছি। টেবিলটা গুছিয়ে তেলের বোতল নিয়ে জিনিয়ার হাত দিয়ে তার সামনের ফ্লোরে বসে পড়ে বলে, তেলটা মাথায় দিয়ে দাও আর বলো কি বলবে। সুন্দর করে মাসাজ করে দিবা, মাথার ভেতর যন্ত্রণা করছে। আয়াতের মাথায় তেল দিয়ে দিতে দিতে জিনিয়া জিজ্ঞেস করে, যা জিজ্ঞেস করব সত্যি সত্যি বলবি তো? তোমাকে মিথ্যা বলি নাকি আমি? তুই আজ ড্রয়িং রুমে সবার সামনে যা বললি তা কি সত্যি? পেছন ঘুরে জিনিয়ার মুখের দিকে তাকিয়ে আয়াত জিজ্ঞেস করে, কি বললাম? তোর আর প্রলয়ের মাঝে। জবাব না দিয়েই আয়াত ঘুরে বসে। জবাব না পেয়ে জিনিয়া নিজেই বলে, আমার দাদি বলতেন, পুরুষ শান্ত হোক, রাগী হোক বা পাগল হোক না কেন, শরীরের ক্ষুধা এটা ঠিকই বুঝে। তাই সত্যি করে বল, তোদের ভিতর কিছু হয়েছে? কোনো ভনিতা না করে আয়াত বললে, তুমি যা ভাবছো তাই। তেল দেওয়া থামিয়ে দিয়ে আয়াতকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে সিরিয়াস মুখভঙ্গি করে জিনিয়া বলে, আমি চাই তোরা সুখে থাক, তবে তোকে কিন্তু প্রলয়ের সঙ্গে সঙ্গে নিজের ভবিষ্যতের কথাও ভাবতে হবে। ভুলে যাস না, নিজের একটা ভবিষ্যৎ গড়তে হবে তোকে। আমিও চাই তোরা 2 থেকে 3, 4, 5 জন হ, তবে তা এখন নয়। আগে তুই নিজের ভবিষ্যৎ গড়বি, তারপর। প্রলয় সব বুঝবে না, তাই তোকে সাবধানে থাকতে হবে। থমধরা চেহারা নিয়ে জিনিয়ার মুখের দিকে তাকিয়ে থাকে আয়াত। এভাবে তাকিয়ে থাকতে দেখে তেল মাখা হাত দিয়ে ধরেই ঝাঁকি দিয়ে জিনিয়া বলে, কথা বলছিস না কেন? আমার বন্ধ আপা। ভয়ার্থ দৃষ্টি নিয়ে আয়াতের দিকে তাকিয়ে থাকে জিনিয়া। বিকাল থেকে এই ভয়টাই পাচ্ছিল সে। আজকাল লক্ষ্য করেছে আয়াতের খাওয়া দাওয়ার অরুচি হয়েছে। তরকারির গন্ধ সহ্য করতে পারে না। যে মেয়ে চিনি ছাড়া চা খায় তাকে 2 দিন আগে চুপি চুপি চুরি করে চমচম খেতে দেখেছে সে। এসব দেখে মনে মনে সন্দেহ দানা বেঁধেছে জিনিয়ার। জিজ্ঞেস করবে করে আর করা হয়নি। নিজেকে সামলে নিয়ে জিনিয়া জিজ্ঞেস করে, চেক করেছিস? মাথা ঝাঁকিয়ে না করে আয়াত, চিন্তা করিস না, কাল সকালে চেক করলেই বুঝে যাবে সত্যি মিথ্যা। জিনিয়া উঠে যেতে নিলে তার হাত ধরে বাধা দিয়ে আয়াত অসহায় দৃষ্টি নিয়ে জিজ্ঞেস করে, সত্যি হয়ে গেল, কি করব আপা? আল্লাহর রহমত, খুশি না হয়ে উপায় আছে? এখনই চিন্তা করতে হবে না, কাল সকালেরটা সকালে দেখা যাবে, এখন ঘুমা। জিনিয়া চলে গেলে চিন্তিত মুখ করে বসে থাকে আয়াত। আজ আর তার ঘুম আসবে না, এই বিষয়টা সে ভেবেই দেখেনি। আয়াত একা নয়, আজ জিনিয়ারও ঘুম আসবে না। সে চায় না এখনই এমন কিছু হোক। প্রলয় সুস্থ হবে কিনা তা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এমন অবস্থায় আয়াতের নিজের পায়ের নিচের মাটিটা শক্ত হওয়া ভীষণ প্রয়োজন। তাহলে সে নিজেকে এবং প্রলয়কে সমাজের সকল প্রতিকূলতা থেকে বাঁচিয়ে রাখতে পারবে। না হলে এই সমাজে বেঁচে থাকা বড় কষ্টকর, যেখানে মেয়েরা নিজের ঘরে সুরক্ষিত না। প্রলয় এখনো বেঘরে ঘুমোচ্ছে। জিনিয়া খুব সাবধানে বিনা শব্দে বাথরুমের দরজার সামনে পায়চারি করছে। আয়াত ভেতরে গেছে টেস্ট করতে। চিন্তায় সারা রাত ঘুম হয়নি তার। আয়াত নিজেও ঘুমাতে পারেনি। 5-2 পরেই তার পরীক্ষা। হাতে সময় খুবই কম। সারা রাত ঠিকঠাক পড়তেও পারেনি বেচারি। বাথরুমের দরজা খোলার শব্দ পেয়ে স্থির হয়ে দাঁড়ায় জিনিয়া। দরজা খুলে বেরিয়ে এসে কিছু না বলেই জিনিয়াকে জড়িয়ে ধরে আয়াত।
আতঙ্কে মুখ দিয়ে কথা বের হচ্ছে না জিনিয়ার। জিজ্ঞাসা করতে পারছে না কি হয়েছে। কিছুক্ষণ শক্ত করে বোনকে জড়িয়ে রেখে আয়াত বলে, নেগেটিভ এসেছে। ফোঁস করে বুকে আটকে থাকা শ্বাসটা উন্মুক্ত করে দেয় জিনিয়া। মনে মনে আল্লাহর দরবারে শুকরিয়া জানায় সে। আজকাল ভীষণ ব্যস্ততায় সময় কাটছে আয়াতের। পড়ালেখার চাপ বেড়েছে, স্বস্তির নিঃশ্বাস নেওয়ার উপায় নেই। তবে প্রলয়ের প্রতি বিন্দুমাত্র অবহেলা নেই তার। প্রলয়ের সবকিছুই সে নিজ উদ্যোগে করে, শাশুড়ি বা জিনিয়াকে ভাবতে দেয় না। আজ সেই সকাল বেরিয়েছে আয়াত, পরীক্ষা দিতে গিয়েছে। মতিঝিল আইডিয়ালে সিট পড়েছে তার। জ্যামে আটকে যেতে পারে ভেবেই সকাল সকাল বেরিয়ে গেছে। সঙ্গে তার ছোট ভাই আমান গিয়েছে। হিমালয় যেতে চেয়েছিল, কিন্তু আমান যাচ্ছে শুনে আর যায়নি সে। অহেতুক ভিড় বাড়িয়ে কাজ নেই, পরীক্ষা দিয়ে তো বাসায় আসবে। সকাল 10টায় শুরু হয়ে শেষ হবে 12টায়। আবার জ্যাম ঠেলে বাড়ি ফিরতে কতক্ষণ লাগে কে জানে। বন্ধের দিন না হওয়ায় আজ বাসায় তেমন একটা কেউ নেই। রাফা নিজের ঘরে নিজের মতো ব্যস্ত। মাস দুয়েক আগের ওই ঘটনার পর থেকে সে তেমন একটা উচ্চবাচ্য করে না। সবাইকে সমিত করে চলার চেষ্টা করে। নিজের ঘরেই থাকে বেশিরভাগ সময়। আজও ব্যতিক্রম নয়। নিজের ঘরে দরজা আটকে কি করছে কে জানে। হয়তো কানে ইয়ারফোন গুঁজে ভলিউম হাই করে হয় মুভি দেখছে, নয় গান শুনতে শুনতে ঘুমুচ্ছে। আবহাওয়া ইদানিং অনেকটা ঠান্ডা ঠান্ডা। অল্প কিছুদিন পরেই পুরোপুরি শীত পড়ে যাবে। তাই বাসার সবার লেপ কম্বল নামিয়ে ছাদের রোদে দেওয়া হয়েছে। যদিও রোদ তেমন একটা ছিল না, তবু দিয়ে রাখা হয়েছে। তুলে রাখা জিনিসের একটা ভ্যাপসা গন্ধ হয়, তা কাটাতেই রোদে দেওয়া। গত শীতের পর ওয়াশ করেই তুলে রাখা হয়েছিল, তাই আপাতত আর ওয়াশে দিবে না। সেই সব লেপ কম্বল নামাতেই ছাদে গেছেন জিনিয়া ও শাহানারা বেগম। তোলন ও প্রলয়কে খেলতে রেখে গেছেন। ছাদে নিয়ে গেলেই এই দুইজন মনুষ্য আচরণ বাদ দিয়ে বানর আচরণ দেখাতে ব্যস্ত হয়ে পড়ে। সেজন্যই এদের নেওয়া হয়নি। ছাদে যাওয়ার সময় জিনিয়া খুব করে তুলনকে বুঝিয়ে বলে গেছে প্রলয়ের দিকে খেয়াল রাখতে। আজকাল প্রলয়টা ভীষণ ছটফট করে সর্বক্ষণ। অল্পেই রিয়াক্ট করে ফেলে, ভয় পায়, ঘাবড়ে যায়। আয়াতকে জড়িয়ে ধরে চিৎকার চেঁচামেচি করে আর বলে, ওকে বাঁচাও। কাকে বাঁচাবে জিজ্ঞেস করলে আর কথা বলে না। কাউন্সিলিং এর জন্য নেওয়া হয়েছিল। ডাক্তার জানিয়েছে যে কোনো কারণে অবচেতন মনে প্রলয় জেসিকে নিয়ে চিন্তা করে। সেজন্যই আজকাল তার এত রিয়াক্ট করা। এটাকে গুড সাইন হিসেবে ধরা যায়। হতে পারে যে কোনো দিন বা যে কোনো সময় সে সুস্থ হয়ে যাবে, আবার হতে পারে সে আরো অসুস্থও হয়ে পড়তে পারে। নির্দিষ্ট করে কিছুই বলা যাচ্ছে না আপাতত। যে কোনো কিছুই ঘটতে পারে। সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। প্রলয়ের দিকে বিশেষ নজরও রাখতে বলা হয়েছে। সে যেন একা না থাকে, সেদিকেও লক্ষ্য রাখতে বলা হয়েছে। প্রথমে তুলন ও প্রলয় ড্রয়িং করছিল। ড্রয়িং তো কেবল নামে, ক্যানভাসে রং মাখিয়ে দুষ্টুমিতে মেতে ছিল দুজন। তারপর ক্লান্ত হয়ে ড্রয়িং বাদ দিয়ে ড্রয়িং রুমের সোফায় হাত পা ছড়িয়ে দিয়ে বিশ্রাম করে নেয় কিছুক্ষণ। আজ যেন তাদের দুজনেরই দিন। বাসায় কেউ নেই, এমন খুব কম সময়ই পাওয়া যায়। এমন দিন আর পাবে কিনা কে জানে। তাই এর সম্পূর্ণ সুযোগ লুফে নিতে চায় দুজনেই। না হলে সব সময় আশেপাশে কেউ না কেউ থাকে আর বাধা প্রয়োগ করতেই থাকে। এটা করা যাবে না, সেটা করা যাবে না। আজ সব বাধা থেকে মুক্ত দুজন। হাজার দুষ্টুমি করলেও আপাতত বাধা দেওয়ার কেউ নেই। প্রলয় হাত পা ছড়িয়ে দিয়ে ড্রয়িং রুমের সোফায় সেটিয়ে আছে। তার পাশে তুলনও কিছুক্ষণ সেটিয়ে থেকে উঠে গিয়ে একটা ছোট্ট টোল নিয়ে টেলিভিশনের সুইচ অন করে দেয়। বাড়ির বড়দের উপস্থিতিতে নিজের পছন্দ মতো কার্টুনও দেখতে পারে না বেচারা। তাই আজ সুযোগ হয়েছে। এই সুযোগ তুলন কিছুতেই হাতছাড়া করতে চায় না। ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলটা ভীষণ পছন্দের তুলনের। এই পছন্দটা সে তার ছোট বাবা প্রলয়ের থেকে পেয়েছে। ন্যাশনাল জিওগ্রাফি প্রলয়ের একমাত্র পছন্দের চ্যানেল। টেলিভিশন অন করেই এই চ্যানেলটা ছেড়ে দিত সে। বাসায় যতটুকু সময় থাকতো ততটুকু সময়ের বেশিরভাগ সময়ই তুলন প্রলয়ের কাছেই থাকতো। সেই থেকেই তুলনের কার্টুন নেটওয়ার্কের চাইতে ন্যাশনাল জিওগ্রাফি বেশি পছন্দের। কিন্তু বাসায় কেউ তাকে তা দেখতে দিতে চায় না, বিশেষ করে মা। জিনিয়া তুলনকে জিওগ্রাফি দেখতেই দিতে চায় না। তাই আজই মোক্ষম সুযোগ তুলনের মন মতো চ্যানেল দেখার। কিন্তু অকর্মার ঢেকে রিমোটটাই ঠিকঠাক কাজ করছে না।
কয়েকবার রিমোট চাপার পর চ্যানেল পরিবর্তন হচ্ছে। সম্ভবত রিমোটের ব্যাটারি নষ্ট হয়ে গেছে। রিমোটটা ঝাঁকিয়ে হাতে বাড়ি দিয়ে নানা রকম কসরত করে চ্যানেল পরিবর্তন করতে হচ্ছে বেচারাকে। অনেকগুলো চ্যানেল পরিবর্তন করতে হচ্ছে তুলনকে কাঙ্ক্ষিত চ্যানেলে যাওয়ার জন্য। এর মধ্যে একটা চ্যানেলে এসে আটকে থাকে বেচারা। চ্যানেল পরিবর্তন হচ্ছে না বলে রিমোট হতচ্ছাড়াকে ফ্লোরেও হালকার উপরে ঝাপসা আছাড় মেরে দিয়েছে। তবুও চ্যানেল পরিবর্তন হওয়ার নাম নিচ্ছে না। তুলন নিজে নিজে রিমোট টিপছে আর বলছে, পাল্টাচ্ছিস না কেন? তোকে কি আম্মু নিষেধ করেছিল আমাকে জিওগ্রাফি দেখতে না দিতে? লক্ষ্মী না, টিভি আমার একটু দেখবো, অল্প একটু, সত্যি বলছি। যে চ্যানেলটাই তুলন আটকে আছে সেখানে একটু পূর্ণ দৈর্ঘ্য বাংলা সিনেমা চলছে। সিনেমা কিছুটা এমন, নায়কের চোখ কপাল ফেটে রক্ত পড়ছে, তাকে হাত বেঁধে রাখা হয়েছে এবং কিছুটা দূরত্বে কিছু লোক মিলে নায়িকাকে আটকে রেখেছে। নায়িকা চিৎকার করে বলছে, আমাকে ছেড়ে দাও, আমার এত বড় সর্বনাশ করো না, ছেড়ে দাও আমায়। তুলন ব্যস্ত রিমোট নিয়ে। রিমোট চলবে না কেন? সে এই রিমোটের আজ 12টা নয় 13টা বাজিয়ে ছাড়বে, তবু রিমোটকে চলতেই হবে। অন্যদিকে টেলিভিশনের পর্দায় সিনেমার সিন দেখে আতঙ্কে চোখ বড় বড় হয়ে গেছে প্রলয়ের। সিনেমার নায়িকার সঙ্গে ঘটা ঘটনা দেখে তার জেসির সাথে ঘটা ঘটনা মস্তিষ্কে আলোড়নের সঙ্গে সঙ্গে তোলপাড় সৃষ্টি করে। আতঙ্কিত হয়ে নিজের জায়গা থেকে সরে এসে টেলিভিশনের কাছাকাছি এসে করুণার সুরে প্রলয় ব্যতিব্যস্ত হয়ে বলে, ওকে ছেড়ে দাও প্লিজ, ওকে ছেড়ে দাও। চেঁচিয়ে ওঠে সে। আচমকা প্রলয়ের চিৎকার শুনে চমকে ওঠে তুলন। আতঙ্কে তার হাত থেকে রিমোটটা পড়ে যায়। ছোট্ট করে ডাকার চেষ্টা করে, ছোট পাপ্পা। কিন্তু তুলনের ডাক প্রলয়ের কান অবধি হয়তো আজ আর পৌঁছই না। মুহূর্তের মাঝেই যেন প্রলয় অনেক বেশি রিয়াক্ট করতে শুরু করে দেয়। ওকে ছেড়ে দাও বলে বলে চিৎকার করতে লাগে সে। প্রলয়ের দৃষ্টিপটে হয়তো জেসির সেই দিনের চেহারাটাই ভাসছে। জেসিকে ছাড়াবার প্রাণপণ চেষ্টায় মত্ত হয় সে। প্রলয়ের আচমকা চিৎকার চেঁচামেচি দেখে তুলনের চোখ বেয়ে পানি নামে। বাচ্চা মানুষ ভয় পেয়ে গেছে প্রচন্ড, যা তাকে দেখেই বোঝা যাচ্ছে। ভয় কান্না করে ফেলেছে। অসুস্থ হলেও প্রলয় কখনো তুলনের সামনে চিৎকার চেঁচামেচি করেনি। তুলন ও চাচার এমন ভয়ঙ্কর অবস্থা দেখে অভ্যস্ত নয়। এর আগে যখন প্রলয় রিয়াক্ট করত বা চিৎকার চেঁচামেচি করত, তখন তুলনকে দূরে রাখা হয়েছে। কিন্তু আজ সেই তুলনের সামনেই এভাবে রিয়াক্ট করে ফেলেছে সে। এমন একটা মুহূর্তে বাসায় কেউ নেই। হুট করেই তুলনের খেয়াল হয় ছোট চাচি নিজের ঘরেই আছে। দৌড়ে ছোট চাচির ঘরের দরজার দিকে ধাক্কায় সে, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। রাফা দরজা খুলে বেরিয়ে আসে না। আর এদিকে প্রলয় যেন থামার নামই নিচ্ছে না, বরং প্রতি মুহূর্ত তার চিৎকার চেঁচামেচি বেড়েই চলেছে। তুলন কি করবে বুঝে উঠতে পারে না। এতটুকু ছোট বাচ্চা কি বা করার আছে তার? চিৎকার চেঁচামেচি করতে করতেই আচমকা জ্ঞান হারিয়ে বেহুশ হয়ে শরীর ছেড়ে পড়ে যায় প্রলয়। তুলন এগিয়ে এসে হাত বাড়িয়ে ঠেলে তোলার চেষ্টা করে চাচাকে, কিন্তু কাজ হয় না। দৌড়ে গিয়ে গ্লাসে করে পানি এনে চাচার চোখে মুখে পানি ছিটিয়ে দেয়, তাতেও লাভ হয় না। প্রলয় কোনো রেসপন্স করে না। তুলনের কান্নার বেগ বেড়ে যায়। চাচার মাথাটার কাছে বসে তার গালে হাত ছুঁয়ে দিয়ে ডেকে তোলার চেষ্টায় মত্ত থাকে সে, কিন্তু কাজ হয় না। পরীক্ষা শেষ করে মতিঝিল থেকে মোহাম্মদপুর জ্যাম ঠেলে আসতে আসতে প্রায় বিকেল 4:30 বাজে। পরীক্ষা দিয়ে বের হয়ে দুই ভাই বোন একটা ছোট প্রেস্টিজ শপে ঢুকে খাওয়া দাওয়া করে নিয়েছে। পরীক্ষার হলে থাকতেই আয়াতের পেটের ভেতর ইঁদুর নাচ শুরু হয়ে গিয়েছিল, তাই বেরিয়ে এসে প্রথম কথা বলেছিল, অনেক ক্ষুধা লেগেছে ভাইয়া, আগে কিছু খাবো, তারপর বলবো পরীক্ষা কেমন হয়েছে। বোনের কথা শুনে হেসে দিয়েছিল আমায়। তারপর কিছু দূর এগিয়ে গিয়ে একটা পেস্ট্রি শপে ঢুকেছিল তারা। সেখানে খেয়ে দিয়ে রওনা হয় বাসার জন্য। এত দূর জ্যাম ঠেলে আসতে আসতে আবার ক্ষুধা লেগে যায় আয়াতের। ইদানিং ক্ষুধাটা একটু বেশি লাগে যেন তার। এটা অবশ্য আগেও হতো। যখনই পড়ালেখার চাপ বাড়ত তখনই ক্ষুধার চাপও বেড়ে যেত তার সমান হারে। একদিকে যেমন পড়া চলতো, অন্যদিকে তেমন খাওয়াও চলতো। সেই একই ঘটনা ঘটেছে। ইদানিং পড়ার চাপ বেড়েছিল বলেই তার খাওয়ার চাপও বেড়েছিল। তবে তা শীঘ্রই আবার ঠিক হয়ে যাবে হয়তো।
কিন্তু আপাতত জলদি বাসায় ঢুকে কিছু খেতে হবে তাকে। বেশি ক্ষুধা লাগলে তা একদম সহ্য করতে পারে না সে। যেমন এই মুহূর্তে মাথা গরম হয়ে রয়েছে আয়াতের। টাউন হল বাজারের মোড়ে জ্যাম বেঁধেছে। মাত্র মিনিট 5 রাস্তা বাকি। 5 মিনিটেই বাসায় পৌঁছে যাবার কথা, কিন্তু জ্যামে আটকে বসে আছে। এতটুকু অপেক্ষাও আয়াতের সহ্য হচ্ছে না। ইচ্ছে হচ্ছে গাড়ি থেকে নেমে হেঁটে চলে যেতে, কিন্তু অগত্যা তাকে বসে থাকতে হচ্ছে। তাকে নামিয়ে দিয়েই আমান চলে যেতে চাইলে তাতে বাদ সাধে আয়াত। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর যাবে বলে ভাইয়ের হাত ধরে তাকে টেনে বাসার ভেতরে ঢুকে দুজন। বাধ্য হয়ে বোনের কথা মেনে নিতে হয় আমানকে। দুই ভাই বোন নিজেদের মতো কথা বলতে বলতে আয়াত বাসার কলিং বেল চাপতেই কিছুক্ষণের ব্যবধানে কাঁদতে কাঁদতে দরজা খোলে তুলন। তুলনকে কাঁদতে দেখে আঁতকে ওঠে আয়াত। নিচু হয়ে বসে বাচ্চাটাকে বুকে জড়িয়ে নিয়ে কি হয়েছে জানতে চাইলে কান্নার দমকে বাচ্চাটা কথা বলতে পারে না। তবু বহু চেষ্টা করে আধা ভাঙাই বলে, ছোট পাপা পরে গিয়ে কথা বলে না। বুকের ভেতর ধক করে ওঠে আয়াতের। তোলন প্রলয়কে ছোট পাপা বলে ডাকে তা সবাই জানে। আতঙ্কিত কণ্ঠে আয়াত জিজ্ঞেস করে, কোথায় তোমার পাপা? আয়াতের হাত ধরে তাকে টেনে ভিতরে নিয়ে যায় তোলন। বেহুশ প্রলয়কে ড্রয়িং রুমের ফ্লোরে হাত পা ছড়িয়ে পড়ে থাকতে দেখে আয়াতের দুনিয়া ভাঙচুর হয়ে আসে। অন্ধকার হয়ে আসে সবকিছু। একটু আগে পেটের ভেতর চলতে থাকা যুদ্ধরত ক্ষুধা যেন অদৃশ্যে মিলিয়ে যায়। এগিয়ে এসে প্রলয়ের মাথার কাছে ধপাস করে বসে পড়ে। তার মাথাটা নিচের কোলের উপর তুলে নেয় আয়াত। বুকের ভেতর আগের চাইতে আরো বেশি দুমড়ে মুচড়ে ওঠে আয়াতের। হুড়মুড় করে চোখ জোড়া ঝাপসা হয়ে টলমল করে পানি নেমে আসে। প্রলয় একদম নিস্তেজ হয়ে রয়েছে। শরীর অনেকটা ঠান্ডা হয়ে গেছে তার। ভেঙে না পড়ে নিজেকে সামলে নিয়ে আয়াত ভাইকে উদ্দেশ্য করে বলে, অ্যাম্বুলেন্স ডাকো ভাইয়া, জলদি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।